হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রাথমিক রিক্রুটমেন্ট স্ক্যাম 2014 টেট। এখন যে কোনো চ্যানেল খুললে বা স্যাটেলাইট চ্যানেল খুললে কিংবা ইউটিউব খুললে, যেখানেই আমরা ঢুকি না কেন, সেখানে প্রাথমিকের যে এই দুর্নীতি স্ক্যাম 42,949 জনের যে রিক্রুটমেন্ট স্ক্যাম, যেখানে দুটি বিষয় ছিল, একটা ট্রেন্ড, একটা আনট্রেন্ড। যে ট্রেন্ডকে পাওয়া গেছে প্রায় 10,949, একটা কম বেশি আমরা ধরে নিচ্ছি। তা সেই 10,949কে যেহেতু তারা ট্রেন্ড ছিল, তাদের কোনো দোষ ত্রুটি ধরা হয়নি। কারণ ট্রেন্ড মানে ধরে নেওয়া হচ্ছে ওরা প্রশিক্ষণ প্রাপ্ত, তাই ওদের কোনো দোষ ধরা হবে না। তাই ওদেরকে বাদ দিয়ে বা যারা নন ট্রেন্ড, সেরকম প্রায় 32,000, 31,900 সামথিং, এটাকে আমরা ধরে নিচ্ছি, প্রায় 32,000 শিক্ষক শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ের, যাদের চাকরি এখন একটা বিশাল বড় প্রশ্নচিহ্নের সামনে। কেন? আগে বলি, কোনো একটি প্যানেল ক্যান্সেল হয় কেন সেটা জানতে হবে। তারপর এই 2014 টেট, এটা ক্যান্সেল হওয়ার দিকে সবার মুখে ভেসে উঠছে কেন, তার সঙ্গে সাযুজ্য রয়েছে, সাদৃশ্য রয়েছে, তার কী তথ্য প্রমাণ, সেটাকে আমাদের আগে ভালো করে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কী ঘটনা না, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যদি কোনো প্যানেলের ভিতরে একজনও টেন্টেড থাকে, তাহলে সেই প্যানেলটাকে বৈধ বলা যাবে না, সে পুরো প্যানেলটাই অবৈধ। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। ধরুন 50,000-এর একটা প্যানেল, সেখানে একজন আছে অবৈধ, একজন আছে টেন্টেড, তাহলে 49,999 জনের ভাগ্য ওই একজনের জন্য সবাই হয়ে যাবে টেন্টেড। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা হচ্ছে মূল সূত্র। এবার আমরা আসি, তাহলে এই প্রাথমিক 2014 টেটে কেন এখানে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে কেন, তার কী কী তথ্য প্রমাণ আছে, যার ভিত্তিতে একটা মানে এক্স জাস্টিস গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে পুরোটা সেটাসাইড হয়ে যায়। তারপরে ডিভিশনাল বেঞ্চে সেটাসাইড হয়ে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে নানা রকমভাবে এর সওয়াল পাল্টা সওয়াল হয়, সেখান থেকে আবার ঘুরে আসে সৌমেন সেনের বেঞ্চে, জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে। জাস্টিস সৌমেন সেন সরে গেলেন, এখন চলে আসছে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে। আগামী 7ই মে থেকে এর শুনানি শুরু হবে। কি শুনানি না, প্যানেলটা ক্যান্সেল হবে কি হবে না, এর মধ্যে যোগ্য আছে কি যোগ্য নেই, অযোগ্য কোনো ঢুকে আছে কি ঢুকে নেই, এগুলো নিয়ে আলোচিত হবে। তাহলে প্যানেলটা ক্যান্সেল হওয়ার কথা বলছে কেন, এর কী সমস্যা আছে, আসুন আমরা একটু ভালো করে এর ভিতরে ঢুকে পড়ি। এখানে অসঙ্গতির তথ্য প্রমাণ পাওয়া গেছে। যেমন যদি আমি স্টেপ বাই স্টেপ বলতে গেলে, প্রথমে মনে রাখতে হবে, এই যে প্যান্ডোরাস বক্স কে খুলেছে, প্রিয়াঙ্কা নস্কর। 2022 সালের উনারই 144 পাতার আবেদনের ভিত্তিতে এই যে আজকে যে 32,000 শিক্ষক শিক্ষিকার জবনিকা পতন হওয়ার দিকে আজকে এগোচ্ছে, প্যানেলটা নিয়ে সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর, যিনি 2022 সালে প্যান্ডোরাস বক্স খুলে দিয়েছিলেন। দেখুন, আপনারা হয়তো অনেকে আমাকে খারাপ ভাবতে বলেন, খারাপ ভাবতে পারেন, অনেকে আমাকে আমার কমেন্টে লিখছেন যে আপনি নিশ্চয়ই চিরকুট শিক্ষক, নিশ্চয়ই আপনাকে প্রমাণ পাওয়া গেছে আপনি চিরকুট শিক্ষক। দেখুন, এসএসসি 2016 সময় কিন্তু আপনারা অনেকে বলেছিলেন, আমি বলেছিলাম, তথ্য প্রমাণ দিয়ে বলেছিলাম যে এসএসসি 2016 প্যানেল বাঁচবে না, কারণ তার সূত্র। সুতরাং এবং দেখুন, সেটা কিন্তু বাঁচেনি। তারপরে কিন্তু অনেকে আমাকে বলেছে যে আপনি ঠিক বলেছিলেন। এখানেও আমি বলছি, কোনো শিক্ষকের পক্ষে আমি নই, কোনো শিক্ষকের বিপক্ষে আমি নই, যোগ্যদের পক্ষে থাকলেও যোগ্য অযোগ্য কীভাবে বাঁচব, যেমন সম্ভব হয়নি এসএসসিতে, তেমন এখানেও সম্ভব হচ্ছে না। তার কারণটা হচ্ছে
এখানে কি ব্যাপারটা হয়েছে না, 824 জনকে তার ইন্টারভিউ নম্বর সহ 14.191 দেওয়া হয়েছে, যেখানে তারা 13 থেকে অনেক কম পাওয়া উচিত ছিল। ভায়োলেশন অফ রিজার্ভেশন, সংবিধানের 16 নম্বর ধারার 4 উপধারা এবং 4A, 4A এবং 4A উপধারা, যেখানে SC ST রিজার্ভেশন, ইকুয়ালিটি টু এমপ্লয়মেন্ট, যেখানে নির্দিষ্ট করে যথাবিধ লেখা আছে যে SC ST যদি ভালো রেজাল্ট করে তিনি জেনারেল লিস্টে ঢুকে যাবেন। এখানে কিন্তু সেটা সেই রিজার্ভেশন পলিসি মানা হয়নি। ইন্টারভিউর ভায়োলেশন হয়েছে। অসংখ্য যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেকে আছেন যাদের একবারে লো মার্কস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 40%, 45%, 50%, 55%, কিন্তু তেনারা অনেকেই ইন্টারভিউতে 10-এর 10 পেয়ে বসে আছে। আবার যাদের 90%, 90%-এর কাছাকাছি, ওনারাই ইন্টারভিউতে 1 পেয়েছেন। এটা একজনের ক্ষেত্রে হতে পারে, দুজনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট যারা 90%-এর উপরে তারা ইন্টারভিউতে পারবেন না, 1 পাবে, 2 পাবে, আর 40% বা 50%-এর উপরে শিক্ষক তারা 10-এর 10 পাবে। ইট কান্ট বি পসিবল ইন দ্য ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং। এরপর নো অ্যাপটিটিউড টেস্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই 32,000 প্যানেলের মানে ক্যান্সেল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অ্যাপটিটিউড টেস্ট। কারণ এখানে বলাই ছিল যে অ্যাপটিটিউড টেস্ট হবে। কার নাম অ্যাপটিটিউড টেস্ট? না, অ্যাসেসমেন্ট ডিজাইন টু মেজার অ্যান ইন্ডিভিজুয়ালস পোটেন্সিয়াল টু সাকসিড ইন এ পার্টিকুলার টাস্ক অর এরিয়া রেদার দ্যান দিস কারেন্ট নলেজ অর স্কিলস। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নলেজ, জেনারেল নলেজ এবং স্কিলস, তার নাম অ্যাপটিটিউড টেস্ট নয়। কার নাম অ্যাপটিটিউড টেস্ট? নিউমেরিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ভার্বাল রিজনিং, স্প্যাশিয়াল রিজনিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং। ভাই আমি প্রাইমারি স্কুল চাকরি করতে যাচ্ছি, আমি ক্লাসরুম ম্যানেজমেন্ট, রেনফোর্সমেন্ট, পজিটিভ রেনফোর্সমেন্ট, রিপিল ইফেক্ট, এটসেট্রা এটসেট্রা, এরকম অসংখ্য তার নাম হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। সেগুলো এখানে কোনোটাই হয়নি। তারপরে রুল 7, 2016 সালের প্রাথমিক বোর্ডেরই রুল নাম্বার 7 বা 7 নম্বর আইনে ছিল যে একটা সিলেকশন কমিটি করতে হবে। যে কোনো অ্যাপয়েন্টমেন্টের আগে সিলেকশন কমিটি মাস্ট। সিলেকশন কমিটি না করে নিয়োগ করা যাবে না। কিন্তু এখানে কোনো সিলেকশন কমিটি হয়নি। এবং শব্দ শুনলে অবাক হয়ে যাবেন, সমস্ত নিয়ম হচ্ছে PDF ফাইল করা, কিন্তু এখানে করা হচ্ছে ADF ফাইল, যেটা মানিকবাবু অত্যন্ত সুচতুরভাবে এই ADF ফাইল করেছেন। PDF ফাইল মানে পোর্টেবল, আমরা সবাই জানি PDF ডাটা ফরম্যাট, আর ADF মানে অটোমেটিক বা অটোমেটেড ডাটা ফ্লো, যেটাকে যে কোনোভাবে বারবার চেঞ্জ করা যেতে পারে। তো PDF এর বদলে এখানে ADF করা হয়েছিল, তাই রুলসের মানা হয়নি। ন্যাচারাল জাস্টিস করতে গেলে 2010 সালের ন্যাচারাল জাস্টিসের আইন আছে যে পাবলিকেশন অফ রেজাল্ট, একটা প্যানেলটাকে পুরো পাবলিশ করতে হবে। ভাই কে কত পেয়েছে, কত তার র্যাঙ্ক, SC জেনারেল অমুক তমুক, পুরো ফুল প্যানেল করতে হবে পাবলিশ। এটা হচ্ছে 2010 সালের ন্যাচারাল জাস্টিসের নিয়ম, এখানে মানা হয়নি। আবার কোনো OMR সিটি, নো OMR, কোনো OMR নেই। অর্থাৎ এই যে OMR থাকলে কে কত পেয়েছে তার সম্পূর্ণ যথাবিধ তথ্য পাওয়া যেত, তার কোনো OMR তথ্য এখানে পাওয়া যায়নি, কোনো OMR প্রকাশই হয়নি। এছাড়া নম্বর দেওয়া হয়েছে পেন্সিল দিয়ে। ভাবতে পারেন একটা ইন্টারভিউর মতো, একটা অ্যাপয়েন্টমেন্ট, একটা সিলেকশন টেস্ট, সেখানে পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ত্রুটি আছে, যার ফলে মনে করা হচ্ছে যে এগুলোর এই যে মানে সুপ্রিম কোর্টের যে পলিসি, যে যদি একজনও অবৈধ থাকে তাহলে পুরো প্যানেলটা ক্যান্সেল হবে, কারণ এটা তার সুপ্রিম কোর্টের নির্দেশ। তাই সেই নির্দেশ অনুযায়ী এখানে এতগুলো যে দুর্নীতি হয়েছে, সে দুর্নীতি প্রমাণ করছে যে এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার যে যিনি এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব, তিনি 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 নম্বর ধারা অনুযায়ী তিনি 30 জন ইন্টারভিউয়ারকে ডেকে নিয়ে আসেন। তাদেরকে বলেন, তাদের অনেকে বলেন যে অ্যাপটিটিউড টেস্ট তো হয়নি, অপরন্তু আমাদের নিজেদের জ্ঞান নেই যে অ্যাপটিটিউড টেস্ট মানে কি। যারা ইন্টারভিউই নয়,
ইন্টারভিউ আলাদা, ইন্টারভিউয়ার আলাদা। যেনারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের অনেকের বলছে ভাই অ্যাপটিটিউড কী জিনিস আমাদের জানা নেই, এটা খায় না মাখে না মাথায় দেয় সে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। সুতরাং যদি সত্যিকারের এতগুলো দুর্নীতি প্রমাণিত হয় তাহলে প্যানেল নিঃসন্দেহে একটা বিশাল বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে ক্যান্সেল হওয়া শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।